সবাইকে নমস্কার। আজকে আমার টপিকটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা কারিকুলামের যে বৌদ্ধ ধর্ম যে নামে একটা বিষয় আছে, তো এই বিষয়ের উপরে যে জটিলতা এবং সেই জটিলতাটা যে সহজীকরণের যে একটা প্রয়োজন আদৌ আছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি আজকে। তো এখনো আমার খুব স্পষ্টভাবে মনে আছে যে ছোটবেলায় আমি ধর্ম বিষয়ে খুব একটা নম্বর বেশি পেতাম না, তো ইভেন অনেক সময় ফেলও করতাম। হ্যাঁ, তো আজও আমার মতো অনেক শিক্ষার্থী হয়তো বা আছে যে ধর্ম বিষয়ে কম নম্বর পায়, আবার কেউ বেশিও পায়। এই তো মাত্র কিছুদিন আগে মাত্র আমি জানতে পারলাম যে পালি, আমি আবার বলি পালি আসলে সম্পূর্ণ একটি আলাদা ভাষা। তো এটা এতদিন জানার সুযোগ হয় নাই, হতে পারে এটা আমার ব্যর্থতা, অথবা এতদিন ধরে এটা জানতাম না যে এবং জানার সুযোগও হয়নি ওইভাবে। তো কারণ হচ্ছে বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে ধর্ম বিষয়টি যে তৃতীয় শ্রেণী থেকে শুরু হয়, আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু আমাদের সময় কোথাও যে বলা হয়নি যে পালি একটা সম্পূর্ণ একটা আলাদা ভাষা। শিক্ষার্থীদেরকে এইভাবে কিন্তু ওইভাবে কিন্তু মেসেজটা দিতে পারে নাই, যার জন্য হয়তো বা এইরকম হতে পারে। এখনকার পাঠ্যপুস্তকে যে বিশেষ করে পঞ্চম শ্রেণীতে এটি আবার স্পষ্টভাবে উল্লেখ আছে যে পালি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। তো এখনকার বাংলাদেশের শিক্ষা কারিকুলামে প্রথম শ্রেণী থেকে ধর্ম বিষয়টা বলা থাকলেও আমি কিন্তু এনসিটিভি ওয়েবসাইটে কোনো ধর্ম বিষয় নামে, শুধু বৌদ্ধ ধর্ম না, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, কোনো ধর্ম এইটা খুঁজে পাইনি। জানি না এই বিষয়ে অন্য কোনো কারণ আছে কি না। আমার কাছে এই মুহূর্তে এইটা বিষয়টা নিয়ে আপডেট নাই। তো একটু কনফার্ম হওয়ার জন্য আমরা একটু এনসিটিভি ওয়েবসাইটে একটু দেখে আসতে পারি। আবার বিষয়টা বলতেছি যে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে প্রথম শ্রেণী থেকে কিন্তু প্রত্যেকটা ধর্মের বিষয়টা যে কম্পিটেন্সিগুলো বলা আছে। হ্যাঁ, কিন্তু এনসিটিভি ওয়েবসাইটে কিন্তু ওইভাবে কিন্তু ওই প্রথম শ্রেণী থেকে নাই, তৃতীয় শ্রেণী থেকে আমরা দেখতে পাই আর কি। হ্যাঁ, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা যে কারিকুলামে শ্রেণীভিত্তিক কি কি বলা আছে। আমরা যদি নিচে নামতে থাকি, এখানে নিচে এই যে একটু যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে 5 নম্বর, এই যে এখানে এই যে আবশ্যকীয় শিক্ষণক্রম যে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গৌতম বুদ্ধের মহাজীবন। হ্যাঁ, এটা যদি প্রান্তিক যোগ্যতা যদি হয় তাহলে প্রথম শ্রেণীতে কি থাকবে, দ্বিতীয় শ্রেণীতে কি, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এইভাবে বলা আছে। একদম প্রথম শ্রেণী থেকে বলা আছে। এই যে এখানেও এই যে ত্রিশরণ, হ্যাঁ, ত্রিশরণ কি তা বলতে পারবে। তারপর দ্বিতীয় শ্রেণীতে ত্রিশরণের মাধ্যমে বুদ্ধ ধর্ম সংঘের প্রতি একটা আস্থা। হ্যাঁ, এইভাবে প্রথম শ্রেণী থেকে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, এনসিটিভি ওয়েবসাইটে গেলে এই যে আমরা এখানে এনসিটিভি ওয়েবসাইটে চলে আসছি। এখানে আপনি যদি এখানে 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাথমিক স্তর, এখানে যদি প্রথম শ্রেণীতে আপনি ক্লিক করেন, হ্যাঁ, এখানে যদি প্রথম শ্রেণীতে ক্লিক করেন, তারপর এখানে এই যে এখানে হচ্ছে আমার বাংলা বই ইংলিশ ফর টুতে প্রাথমিক গণিত। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীতেও আপনি দেখেন, হ্যাঁ, এখানে কিন্তু কোনো শুধু বৌদ্ধ ধর্ম কেন, কোনো ধর্ম, ইসলাম ধর্ম নেই, খ্রিস্টান ধর্ম নেই, হিন্দু ধর্ম নেই। তবে এই বিষয়টা একটু কনফার্ম হওয়ার জন্য আমি আর একটু ক্রস চেক করলাম এই যে এই কারিকুলামে যেই কম্পিটেন্সিগুলো বলা আছে এগুলো বাংলা বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, হ্যাঁ, কোনো চ্যাপ্টারে অথবা কোনো অধ্যায়ে। তো সেটাও কিন্তু আমি কিন্তু পাই নাই। হ্যাঁ, ওইভাবে কিন্তু আমি পাই নাই। তো এটা একটা বিষয়, এই জন্য একটু এনসিটিভি যে কর্তৃপক্ষকে বিশেষ এই আকর্ষণ করছে এই বিষয়ে একটা সুস্পষ্ট একটা আসলে এটার পিছনে কারণটা কি এটা একটা জানার জন্য। হয়তোবা এমনও হতে পারে যে আমি একা হয়তোবা জানি না, বাকি সবাই জানে, অথবা অনেকেই জানেন না, এই বিষয়টা হতে পারে। হ্যাঁ, তারপর আমরা বলি যে যেহেতু বাংলাদেশের তৃতীয় শ্রেণী বৌদ্ধ ধর্ম বিষয়টা বাংলা ভাষায় লিখিত, হ্যাঁ, শুধু বাংলা ভাষা না, যে ইংরেজি বিষয়টা ছাড়া সব বিষয়গুলো কিন্তু যেগুলো বাংলা যে মাধ্যম সবগুলো কিন্তু বাংলা ভাষায় কিন্তু লিখিত। তাই আমরা প্রথমে একটু বাংলা কারিকুলামে বাংলা বিষয়ের জন্য কি কি নিয়ম কানুন বলা আছে সেটা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, তো বাংলা কারিকুলামে বাংলা বিষয়ের জন্য কি কি কারিকুলাম কি কি নিয়ম কানুনগুলো আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে বাংলা কারিকুলামে যাব। হ্যাঁ, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে বাংলা কারিকুলাম। আমরা
এই যে এখানে যে প্রান্তিক যোগ্যতাটা এটা নিয়ে কথা বলে খুব একটা বেশি লাভ নেই, তা আমরা একদম শ্রেণীভিত্তিক ওখানে চলে যাব আমরা। তারপর এই যে দ্বিতীয় শ্রেণীতে এখানে যদি একটু যদি দেখি আমরা, এখানে দ্বিতীয় শ্রেণীতে যুক্ত ব্যঞ্জন ভেঙ্গে যে লেখা, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু বলা আছে। তার মানে প্রথম শ্রেণীতে কিন্তু যুক্তবর্ণ নাই, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী থেকে শুরু হচ্ছে ছোট ছোট যে যুক্তবর্ণ যুক্ত শব্দগুলা, এগুলো যদি আপনি যে বাংলা বইতে যদি ব্যবহার করেন তাহলে আপনাকে কিন্তু ভেঙে দেখাতে হবে, হ্যাঁ, এই যুক্তবর্ণগুলো কিভাবে হয়েছে। ঠিক একইভাবে তৃতীয় শ্রেণীতে যদি এই যে দেখতে পাচ্ছি আমরা যুক্ত ব্যঞ্জন যে ভেঙে লেখা নাম ও বোঝানো শব্দ, তো এটাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হবে। তারপর যে শ্রেণীভিত্তিক যদি কম্পিটেন্সি যদি আমরা যদি আসি, এখানে যদি আসি আপনার এই যে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন আপনারা, এই যে বাংলা চতুর্থ শ্রেণীতে না তৃতীয় শ্রেণীতে বাংলা বর্ণ ও যুক্তবর্ণ সহযোগে গঠিত শব্দ শুনে বুঝতে পারবে। তো তৃতীয় শ্রেণী থেকে মোটামুটি যে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী থেকে কিন্তু যুক্তবর্ণগুলো শুরু হয়, ছোট ছোট যুক্তবর্ণগুলো। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে আপনার ভেঙে দেখাতে হবে, ভালো করে কিন্তু মানে বুঝিয়ে দিতে হবে শিক্ষার্থীদেরকে, এই বিষয়টা কিন্তু এখানে এইভাবে যে বলা আছে যে বাংলা যে কারিকুলামে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়টা মোটামুটি বাংলা কারিকুলামে যেভাবে বলা আছে সেভাবে আছে কিনা সেটা একটু আমরা একটু বাংলা বিষয়টা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার বাংলা বই যে তৃতীয় শ্রেণী, আমরা যদি একটু যদি দেখি তৃতীয় শ্রেণী দেখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু তৃতীয় শ্রেণী থেকে এনসিটিবি ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা ধর্মের যে বিষয়টা সেটা পাচ্ছি, এই জন্য তৃতীয় শ্রেণী বাংলা বইটা আমরা একটু দেখার চেষ্টা করছি যে তৃতীয় শ্রেণী আমার বাংলা বইটা যে কারিকুলাম অনুযায়ী সেভাবে মানে মানা হয়েছে কিনা। হ্যাঁ, তো এখানে যদি বিশেষ করে যুক্তবর্ণ যুক্ত যে শব্দগুলো সেটা যদি আমরা যদি একটু যদি দেখার চেষ্টা করি, এখান থেকে প্রথম যে অধ্যায়ের নাম হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, এখানে আপনারা একটা জিনিস দেখেন, এখানে এই যে আজ স্কুলের প্রথম দিন, নতুন স্কুলে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে, একদম সহজ সরল সিম্পল এখানে যে শব্দ চয়নগুলা। তো দ্বিতীয় লাইন থেকে কিছু দেখতে পাচ্ছি আমরা, এই যে আজ আমার সাথে বন্ধুরাও আছে, এই যে বন্ধুরা এইটা একটা কিন্তু যুক্তবর্ণ যুক্ত শব্দ, কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু এটা আবার এই অধ্যায় শেষে কিন্তু এটা কিন্তু ভেঙে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে দেখানো হচ্ছে, মানে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, তারপর মানে এখানে একটু দেখার চেষ্টা করব যে যুক্তবর্ণ যুক্ত শব্দগুলো কিভাবে আমরা যে এখানে দেখতে পাবো। তারপর যদি একটু যদি নিচে যদি আসি আমরা, এখান থেকে এই যে কার চিহ্নগুলো শুরু হয় আপনার, এই যে কৃষি, তৃণ, কৃষক, এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু তৃতীয় শ্রেণীতে এইভাবে কিন্তু শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে আমরা বফলাটা এই যে দ্বিতীয়, স্বাধীন, বিশ্ব, এই যে যুক্তবর্ণ যুক্ত যে এই যে ফলা যুক্ত এই চিহ্ন যুক্তগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু এখানে কিন্তু দেখানো চেষ্টা করা হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে একদম একদম জফলাগুলা এইভাবে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু এইভাবে দেখানো হচ্ছে। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি অথবা পেয়েছি যে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়টা মোটামুটি বাংলা কারিকুলামে যেভাবে বলা আছে সেভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু এভাবে কিন্তু মানা হয়েছে। হ্যাঁ, তো এখন আসি একটু, যেহেতু বুদ্ধ ধর্ম বিষয়টা যেহেতু বাংলা ভাষায় যেহেতু লিখিত, তাই এবার একটু আমরা এখানে একটু যাব, এখানে কি হয়েছে, হ্যাঁ, অথবা কি হচ্ছে আর কি। হ্যাঁ, তো তৃতীয় শ্রেণীর বুদ্ধ ধর্মের বিষয়টা একটু আমরা এবার একটু দেখব যে কারিকুলাম অনুযায়ী তৃতীয় শ্রেণীতে যদি কোনো যুক্তপূর্ণ অথবা যুক্তাক্ষর থাকে তাহলে কি সাথে সাথে তা ভেঙে দেখানো হয়েছে কিনা। হ্যাঁ, অথবা যে তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের মতো করে সেটা দেখানো হয়েছে কিনা। তো আমরা যদি একটু যদি তৃতীয় শ্রেণী বুদ্ধ ধর্ম বইটা যদি আমরা যদি খুলি, তো এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বুদ্ধ ধর্ম শিক্ষা, এই যে তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণী বইতে আমরা যদি একটু যদি নিচে নামি, একটু যদি নিচে নেমে এসে যদি এখান থেকে শুরু হয়, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে এই যে সিদ্ধার্থ গৌতমের গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভ। এই আমি এই যে হাইলাইট করে রেখেছি সিদ্ধার্থ। হ্যাঁ, এই
অধ্যায়ের নামই হচ্ছে যুক্তবর্ণ যুক্ত, খুব কঠিন একটা শব্দ আর কি। হ্যাঁ, তো এটা তো মানে এই নামটা তো চেঞ্জ করার সুযোগ নাই, তবে আমরা একটু আশা রাখতে পারি এই শব্দটা কি ওইভাবে সহজ করে ভেঙে দেখানোর সুযোগ ছিল কিনা, অথবা আছে কিনা, অথবা না থাকলে কি করার উচিত ছিল, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি বুদ্ধত্ব। হ্যাঁ, এই যে ত্রিপিটক, বন্দনা, এই যে পঞ্চশীল, তীর্থস্থান, মোটামুটি আপনি যখন এই যে তৃতীয় শ্রেণী থেকে যখন দেখবেন মোটামুটি যুক্তবর্ণ যুক্ত শব্দগুলো ভরা একদম, যেখানে শিশুদের 100% কাছাকাছি একটা রিস্ক থাকে পরীক্ষায় এই বিষয়টা যে একটা ফেল করা অথবা লিখতে না পারার, যেখানে হচ্ছে আপনার একই শ্রেণীতে বাংলা বিষয়ে, বাংলা হচ্ছে বাংলাদেশের মেইন স্ট্রিম একদম। হ্যাঁ, তো এই বিষয়টা তে যদি এই জিনিসগুলো যদি মানা হয় যে একদম সহজ ভাষায় লিখে শুরু করা, একটু আগে আমরা দেখেছিলাম যে বাংলা বইতে একদম সেটা কিন্তু প্রত্যেকটা কিন্তু মানা হয়েছে এবং কাজটা ইয়াটা করা হয়েছে আর কি। হ্যাঁ, এখানে যদি আবার যদি আসি আমরা এখানে যে প্রথম অধ্যায়ে কিভাবে শুরু হয়। হ্যাঁ, এই যে আপনার যে সিদ্ধার্থ গৌতম নগরে ভ্রমণে গিয়ে 4টি ঘটনা, দৃশ্য বা নিমিত্ত দেখেছিলেন যা তাকে খুবই ভাবিয়ে তুলেছিল। সেই ঘটনাগুলো দেখে তিনি দুঃখ মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৃহ ত্যাগ করেছিলেন। তো এই যে আপনারা একটু ভালোভাবে একটু দেখবেন যে চিন্তা করতে পারেন যে দুঃখ মুক্তির যে অনুসন্ধান, হ্যাঁ, যেখানে আমরা প্রথমে কিন্তু বাংলা এই যে একদম বাংলা বিষয় কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওইভাবে কিন্তু নাই। হ্যাঁ, কিন্তু আমরা বৌদ্ধ ধর্মে এই যে বইতে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। তারপর বলা হচ্ছে এখানে এই যে গৃহত্যাগের পর কঠোর সাধনা করে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই অধ্যায়ে আমরা সিদ্ধার্থ গৌতমে 4ই নিমিত্ত দর্শন, এটা অর্থ কিন্তু আমি কিন্তু নিজেই কিন্তু বাংলা অভিধান বের করে কিন্তু আমার দেখা প্রয়োজন হয়েছে আর কি। 4ই নিমিত্ত দর্শন, গৃহত্যাগ, এইটা তো আমি জানি বুদ্ধত্ব। তো এই বিষয়গুলো, এই যে কঠিন শব্দগুলা এখানে আরো কিন্তু আপনি অনেকগুলো পাবেন। হ্যাঁ, এই কঠিন শব্দগুলো কিন্তু আপনি এই যে এইখানে কিন্তু 3 পৃষ্ঠা আমি কিন্তু একটা হাইলাইট করে রেখেছি। এখানে যদি দেখেন আপনি, মন্ত্রীদের আদেশ দিলেন, এখানে বৈরাগ্য ভাব উদয় করতে পারে এমন দৃশ্য যেন কুমারের চোখে না পড়ে। কুমার রথচালক ছন্দকে নিয়ে নগর ভ্রমণে বের হয়ে 4 দিনে 4টি নিমিত্ত দর্শন করলেন। হ্যাঁ, নিমিত্ত শব্দের অর্থ হলো ঘটনা, চিহ্ন, সংকেত, ইঙ্গিত, শুভ অশুভ। তারপর দর্শন শব্দ আবার কিন্তু এখানে কিন্তু একটু শব্দটা একটু আগে আমরা যেটা দেখার চেষ্টা করেছিলাম সেটা কিন্তু আবার এখানে কিন্তু বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা একটা খুব একটা ভালো একটা দিক। তো প্রথম দিন তিনি দেখলেন এক জরাগ্রস্ত বৃদ্ধ লাঠিতে, এই যে আবার এই উপরে কিন্তু কয়েকটা শব্দ ভেঙে দেখালেও অর্থ বলে দিলেও কিন্তু এখানে জরাগ্রস্ত, এখানে কিন্তু আর একটা কঠিন শব্দ আছে। হ্যাঁ, এটা কিন্তু আবার এখানে কিন্তু এই শব্দটা নিয়ে কিন্তু কোনো কিন্তু আবার অর্থ বলে দেয় নাই। তারপর আরেকটা আছে রোগগ্রস্ত লোক, এটাও কিন্তু ওইভাবে দেখায় নেই। তারপর শ্মশানে, হ্যাঁ, এখানে আরেকটা কঠিন শব্দ আছে, গেরোয়া বসনধারী এক তরুণ সন্ন্যাসী, ভাবনার লেশ মাত্র, এই লেশ মাত্র এটাও কিন্তু একটা কঠিন শব্দ, এটা কিন্তু। তো আপনারা যদি পুরো বইটা যদি গো থ্রু করেন আরো কিন্তু অনেকগুলো কঠিন শব্দগুলো আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, তো আমি কিন্তু এই যে এখানে পঞ্চবর্গীয় শিষ্য, এটা কিন্তু খুব কঠিন একটা শব্দ, এই যে নয়রঞ্জনা নদী। এই তো তৃতীয় শ্রেণী যে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা যে বিষয়টা আছে সেটা মোটামুটি আপনি নিজেও যদি একটু যদি রিভিউ করেন, গো থ্রু করেন, মানে আপনার একটা অ্যানালাইসিস একটা আসবে, অনেকগুলো ফাইন্ডিংস কিন্তু আসবে যে একই শ্রেণীতে বাংলা বিষয়টা যদি এই শব্দচয়নগুলো যদি ব্যবহার করা হয় তাহলে ওই সমমানে না হলেও তার থেকে একটু কঠিন অথবা সহজ এইভাবে কিন্তু মানা যেতে পারত কিনা, যে বৌদ্ধ ধর্ম বিষয়টে যে শব্দ, যে বাক্য, এই যুক্ত বর্ণযুক্ত এই শব্দ, এইগুলো লেখার যে স্টাইলটা, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে মানে আপনার একটা ফাইন্ডিংস কিভাবে হতে পারে সেটা অবশ্যই আপনারা একটু দেখবেন। কিন্তু আমার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে, আমি যদি বলি যে তৃতীয় শ্রেণী বৌদ্ধ ধর্ম বিষয়ে যে এত যে কঠিন যুক্তবর্ণ ও যুক্তাক্ষর দিয়ে শুরু করা হয়েছে, হ্যাঁ, আমি এখন যদি এই মুহূর্তে যদি আমাকে যদি এই বিষয়টা নিয়ে যদি পরীক্ষা দিতে বলা হয়, আমি 100-তে
30 পাই কিনা এখনো কিন্তু সন্দেহ আছে আমার। হ্যাঁ, মুখে বলতে পারবো, কিন্তু লিখতে গিয়ে কিন্তু অনেক কিছু বানানো কিন্তু ভুল করে ফেলবো আমি নিজে। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে এবার বরাবরের মতো কিন্তু চ্যাটজিপিটি শরণাপন্ন হলাম এবং বলবো যে একটা সঠিক দিক নির্দেশনা দিতে। এতক্ষণ ধরে যে আমরা যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, তাহলে সমাধানের পথটা কি? সবসময় যে সমস্যার কথা বলে যাব, সমাধানের পথ বলবো না, এটা তো হয় না। তাহলে কি হতে পারে আর কি? হ্যাঁ, তো চ্যাটজিপিটি আমাকে বলছে যে আপনার পর্যবেক্ষণ সত্যি গুরুত্বপূর্ণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে করা হয়েছে। আপনি মূলত দুইটা বিষয়ে জোর দিয়েছেন। একটা হচ্ছে বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে ধর্ম শিক্ষার যে পাঠ্যক্রমে গঠনগত সমস্যা, মানে স্ট্রাকচারের যে প্রবলেমটা, সেটা। আর একটা হচ্ছে বিশেষ করে বৌদ্ধ ধর্ম শিক্ষার যে পাঠ্য বইয়ে ভাষাগত যে একটা জটিলতা, হ্যাঁ, সেই বিষয়টা। তো আমরা যদি দেখি যে সেটা হচ্ছে, প্রথমে চ্যাটজিপিটি বলছে যে আপনার ছোটবেলা ধর্ম বিষয়ে কম নম্বর পাওয়ার যে অভিজ্ঞতা নিয়ে সে আমাকে 2টা লাইন লিখে অথবা বলছে যে আপনার ছোটবেলার অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অভিজ্ঞতা মিল পাওয়া যাচ্ছে, যা প্রমাণ করে যে ধর্ম শিক্ষার পাঠ্যক্রম এখনো অনেক শিশুর জন্য কঠিন হতে পারে। হ্যাঁ, তো 5ম শ্রেণী পর্যন্ত ধর্ম শিক্ষা ভাষাগত সহজ হওয়া উচিত, কিন্তু আপনার পর্যবেক্ষণ বলছে বিশেষ করে যে বুদ্ধ ধর্মের বইয়ে কঠিন ভাষা ব্যবহৃত হয়েছে আর কি। হ্যাঁ, তো পালি ভাষা সম্পর্কে পাঠ্য বইয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি, যা শিক্ষার্থীদের জন্য বিষয়টি বোঝা কঠিন করে তুলতে পারে। চ্যাটজিপিটি আমাকে বলছে, আমরা একটু আগে দেখলাম যে একটা বিষয় এখানে আমরা দেখে নিতে পারি যে আরেকটা আমি ফাইন্ডিংস পেয়েছি, যেটা যদি বলতে চাই যে, তো এই বিষয়টা নিয়ে আমরা একটু ক্রস চেক করতে পারি, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, যে বাংলাদেশে এই বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা কারিকুলামে 4র্থ শ্রেণী থেকে কিন্তু বলা আছে যে পালি যে বর্ণমালা এবং এই যে পালি বিষয়টা নিয়ে শুরু করা। হ্যাঁ, পালি ভাষা কি, এর বর্ণমালাগুলো কি, আমরা যদি একটু দেখি এখানে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পালি বর্ণমালা ও ভাষা। তো এখানে যে এই ডান পাশে যদি আসেন, এই যে এটা হচ্ছে 4র্থ শ্রেণী, এটা হচ্ছে 5ম শ্রেণী। হ্যাঁ, তো 4র্থ শ্রেণী আন্ডারে কিন্তু বলা আছে, মানে 4র্থ শ্রেণী থেকে শুরু হচ্ছে আর কি, যে পালি বর্ণমালা প্রাথমিক ধারণা লাভ করতে পারবে, পালি বর্ণমালা কয়টি ও কি কি বলতে পারবে, পালি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে ধারণা লাভ করবে। আবার এখানে 5ম শ্রেণীতেও কিন্তু বলা আছে যে পালি ভাষার উৎসব বলতে পারবে, তো পালি বর্ণের সাহায্যে শব্দ গঠন করতে পারবে কয়েকটি। তো আমি এখানে একটা কনফিউজ, যে একই কম্পিটেন্সি, মানে একই লেভেলের কম্পিটেন্সি 4র্থ শ্রেণীতেও বলা আছে, আপনার 5ম শ্রেণীতেও বলা আছে। তাহলে আমরা আরেকটু কনফার্ম হওয়ার জন্য এবার একটু বইগুলো আমরা কিন্তু এখন একটু চেক করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি এনসিটিবি বইতে আবার এই যে 4র্থ শ্রেণী বইতে আবার চলে যাব, আসলে কি 4র্থ শ্রেণী বইতে যে পালি নিয়ে কোনো কিছু বলা আছে কিনা শেষের দিকে। এই যে আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধ তীর্থ বন্দনা, এর জাতক পরিচিতি, না, এখানে আমরা কিন্তু এই যে পালি নিয়ে কিন্তু এখানে কিন্তু 4র্থ শ্রেণী থেকে কিন্তু বইতে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবার আমরা 5ম শ্রেণীতে যদি যাই, যে পালি নিয়ে কিছু কথা বলা আছে কিনা, অথবা কোনো অধ্যায় চ্যাপ্টার আছে কিনা। হ্যাঁ, এই যে আমরা 11 অধ্যায়ে পালি বর্ণমালা ও ভাষার উৎসটা দেখতে পাচ্ছি। তাহলে হয়তোবা আমরা ধরে নিতে পারি কিনা যে এই কারিকুলাম, যে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা কারিকুলামে এই জায়গাটা ঠিক করা দরকার আছে কিনা, অথবা যদি দরকার না থাকে তার কারণটা কি, যে 4র্থ শ্রেণীতেও বলা আছে, 5ম শ্রেণীতে বলা আছে, কিন্তু বই যখন চেক করবেন 4র্থ শ্রেণীতে কিন্তু এই পালি বর্ণমালা ও ভাষাটা কিন্তু দেখতে পারবেন না, আপনি 5ম শ্রেণী থেকে দেখতে পারবেন আর কি। তো আশা করি এটা আমরা যে এই বিষয়টা নিয়ে যে এনসিটিবি যে কর্তৃপক্ষকে এই বিষয়টা আমরা কিন্তু একটা ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু জানাতে পারি। হ্যাঁ, তো আমরা আবার চলে এসেছি যে চ্যাটজিপিটি যে উত্তরগুলো দিচ্ছে সেটা নিয়ে কথা আমরা বলছিলাম একটু আগে। তো কিছু দিক নির্দেশনা চ্যাটজিপিটি আমাদেরকে বলে দিচ্ছে, যে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার বিষয়টা বলা হচ্ছে, যে আপনার পর্যবেক্ষণ ও সমস্যাগুলো শিক্ষাবিদ, শিক্ষক বা শিক্ষানীতি নির্ধারকরা যারা আছেন তাদেরকে আমরা জানাতে পারি। তারপর হচ্ছে এনসিটিবি যে ওয়েবসাইট থেকে আপডেট যে বই বা সংগ্রহ করতে পারেন, অথবা যদি সেখানে না থাকে তাহলে সরাসরি তাদের কাছে মেইল অথবা আবেদন করতে পারেন। তারপর হচ্ছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় গুরুদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, তো এই বিষয়টা
তারপর হচ্ছে ভাষাগত সমস্যা সমাধানের জন্য নিচে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। চ্যাটজিপিটি বলছে যেমন কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে আপনি চাইলে নিজেও ধর্মশিক্ষা বিষয়ে গবেষণা করতে পারেন এবং শিশুদের জন্য সহজ ব্যাখ্যা তৈরি করতে পারেন। হ্যাঁ, সহজে শেখানোর একটা পথ বের করতে পারেন। তো আপনি যদি লেখালেখিতে যদি আগ্রহী হন, তা বাংলায় সহজ ভাষায় বুদ্ধ ধর্ম শিক্ষা নিয়ে একটা ব্লগ বা গাইড লিখতে পারেন বলছে আর কি। তো এতে ভবিষ্যতের জন্য অন্য শিশুরাও উপকৃত হবে। বললাম সেটা হচ্ছে, তো আমি যদি বাংলা সহজ ভাষায় বুদ্ধ ধর্ম শিক্ষায় বিষয়টা বিবেচনা করে যদি একটা নমুনা বা উদাহরণ হিসাবে যদি দেখাতে চাই তাহলে কেমন হবে আর কি। হ্যাঁ, তো চলেন। তো একটু আগে আমরা যেটা দেখলাম, যে সবাই তো দেখলাম যে মানে শব্দ চয়নগুলো, যুক্তবর্ণ যুক্তাক্ষরগুলো কিভাবে করা হয়েছে। তো একটু সহজ করা যেতে পারে কিনা, আমি যদি একটা এক্সাম্পল অথবা নমুনা উদাহরণ হিসেবে যদি দেখানোর চেষ্টা করি, আমরা এইভাবে শুরু করতে পারি। হ্যাঁ, এই কাজটা করার জন্য প্রথমে আমরা যে তৃতীয় শ্রেণী আমার বাংলা বই, এই বইটা আমরা প্রথমে দেখতে পারি। এখানে প্রথম অধ্যায়ে প্রথম অনুচ্ছেদটা কি বলা আছে আমরা যদি একটু দেখি। হ্যাঁ, যে আজ স্কুলে প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমার নাম রাজু, এইভাবে কিন্তু শুরু হয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তারপর যদি আমরা যদি এই যে তৃতীয় শ্রেণী বুদ্ধ ধর্ম বইটা প্রথম অধ্যায়টা অনুচ্ছেদটা কিভাবে শুরু হয় আমরা যদি এখানে যদি একটু দেখি, যে সিদ্ধার্থ গৌতম নগর ভ্রমণে গিয়ে 4টি ঘটনা দৃশ্য বা নিমিত্ত দেখেছিলেন যা তাকে খুবই ভাবিয়ে তুলেছিল। সেই ঘটনাগুলো দেখে তিনি দুঃখ মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগের পরে কঠোর সাধনা করে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই অধ্যায়ে আমরা সিদ্ধার্থ গৌতমের 4 নিমিত্ত দর্শন, গৃহত্যাগ এবং বুদ্ধত্ব লাভ সম্পর্কে জানব। তো এই যে প্রথম অনুচ্ছেদটা এবং তৃতীয় শ্রেণী বাংলা বইয়ে এই যে প্রথম অনুচ্ছেদটা, আপনারা একটু দেখে বলেন কোনটা সহজ কোনটা কঠিন। হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো তুলনা করছি না, আমি কথা বলার চেষ্টা করছি হচ্ছে একদম কারিকুলাম অনুযায়ী এই বইগুলো তৈরি করা হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি বাংলা বইটা মোটামুটি সব কিছু মানা হয়েছে। হ্যাঁ, এই যে তৃতীয় শ্রেণী আমার বাংলা বইটা মোটামুটি কারিকুলামের নিয়ম কানুনগুলো মানা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বুদ্ধ ধর্ম বিষয়ের ক্ষেত্রে হয়তো বা অনেকে বলতে পারেন এটা তো বাংলা না, এটা তো বুদ্ধ ধর্ম বিষয় একটা, কিন্তু ভাষাগত যে একটা আপনার যুক্তবর্ণ যুক্ত শব্দ যুক্তাক্ষর কঠিন শব্দগুলো, তো এই তৃতীয় শ্রেণী যে শ্রেণীভিত্তিক যে আপনার ভাষার যে নিয়ম কানুনটা সেটা তো আপনাকে মানতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এই দুটা বিষয়কে দেখার পরে এই যে কিভাবে সহজ করে লিখতে পারি, মানে লেখাটা শুরু করতে পারি। আমরা তো টপিকটা তো চেঞ্জ করতে পারবো না, মানে টপিকটা চেঞ্জ করতে পারবো না বলতে হচ্ছে এই যে বুদ্ধ ধর্মে যে প্রথম অধ্যায় সিদ্ধার্থ গৌতমের গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভ, এই বিষয়টা এই টপিকটা তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমার এটা সুযোগ আছে। এই টপিকটা সিদ্ধার্থ গৌতমের গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভ, এই টপিকটা সহজ করে শিশুদেরকে দেখানো বোঝানো মেসেজটা দেয়া। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে নিতে পারি এটা কিভাবে হতে পারে। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে যে মূল বইয়ে যেটা যেভাবে দেয়া আছে সেটা হচ্ছে সিদ্ধার্থ গৌতম নগর ভ্রমণে গিয়ে 4টি ঘটনা, ব্র্যাকেটে আছে হচ্ছে দৃশ্য বা নিমিত্ত দেখেছিলেন যা তাকে খুবই ভাবিয়ে তুলেছিল। সেই ঘটনাগুলো দেখে তিনি দুঃখ মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৃহত্যাগ করেছিলেন। তো সহজ করে যদি আমরা এইভাবে লেখার চেষ্টা করি, যে সিদ্ধার্থ গৌতম একদিন শহরে ঘুরতে গিয়েছিলেন। তিনি সেখানে 4টি ঘটনা দেখলেন যা তাকে অনেক ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে অনেক মানুষ দুঃখে আছে, তাই তিনি এই দুঃখ থেকে মুক্তির পথ খুঁজতে ঘর ছেড়ে চলে গেলেন। এইভাবে করে আমরা সহজভাবে যদি লেখা যেতে পারতো কিনা ওই সময়, হ্যাঁ, অথবা এখনো এই ধরনের লেখার সুযোগ আছে কিনা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এই ধরনের সহজ করে যদি নাও লিখতে চান, আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে এখন যেভাবে বুদ্ধ ধর্মের বইয়ে যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু কঠিন শব্দগুলো আপনাকে ভেঙে অথবা সহজভাবে বলে দিতে হবে। যেমন এখানে হচ্ছে নগর ভ্রমণে মানে হচ্ছে শহরে ঘুরতে গিয়েছিলেন, 4টি ঘটনা, দৃশ্য বা নিমিত্ত মানে হচ্ছে
4টি ঘটনা সে দেখলেন। তারপর হচ্ছে দুঃখ মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৃহত্যাগ করেছিলেন। এটা মানে হচ্ছে দুঃখ থেকে মুক্তির জন্য পথ খুঁজতে তিনি ঘর থেকে ছেড়ে চলে গেলেন। তারপর হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো ভেঙে এই যে সিদ্ধার্থ, বুদ্ধত্ব, নিমিত্ত, হ্যাঁ, এইভাবে ভেঙে ভেঙে দেখানো যেতে পারতো কিনা দুঃখ মুক্তির বা অনুসন্ধানে, অথবা এইভাবে ভেঙে না দেখালেও অন্য কোনোভাবে যে বিষয়টা একটা টিচার গাইডে অথবা ক্লাসে টিচারদের জন্য আলাদা করে, হ্যাঁ, মানে স্টুডেন্ট ওয়ার্কবুকে টেক্সট বইয়ের মধ্যে এইভাবে দেওয়ার সুযোগ না থাকলেও টিচার গাইডে অথবা শিক্ষকের জন্য, টিচারের জন্য যে ক্লাস করার সময় যে নির্দেশনাটা, কাজটা এইভাবে দেওয়া যেতে পারতো কিনা আর কি। হ্যাঁ, এটা আমরা অবশ্য এখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করা, কাজ করার সুযোগ আছে কিনা। তো বিষয়টা হচ্ছে কি হইলো, এখানে হচ্ছে অপশন হচ্ছে 3টা। আমি যদি বলার চেষ্টা করি যে বৌদ্ধ ধর্ম বইতে যে যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু আপনার যে টিচার গাইডে অথবা টিচারের জন্য যে মানে এই কঠিন শব্দগুলো অবশ্যই একটা 10টা মিনিট অথবা 20টা মিনিট এই কঠিন শব্দগুলো নিয়ে কাজ করা, টিচার সহজভাবে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, আরেকটা অপশন হচ্ছে মানে এখন বইতে যেভাবে আছে সেভাবে না থেকে এই যে যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো যতটা সম্ভব পরিহার করে আমরা নতুন করে সহজ সরলভাবে এইভাবে লেখা, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা আর কি। হ্যাঁ, তারপর যেটা আরেকটা চিন্তা করতে, যে দীর্ঘ ও জটিল বাক্যের পরিবর্তে ছোট ও সহজ বাক্য আমরা ব্যবহার করা যায় কিনা, যে যেন শিশুদের জন্য বুঝতে পারে। হ্যাঁ, তারপর আরো একটা আমরা দেখতে পারি, যেটা হচ্ছে শিশুদের জন্য আরো সহজ ও আকর্ষণীয় করতে চাই, তাহলে গল্প বলার মতো করে কিন্তু লেখা যেতে পারে কিনা। যেমন একদিন সিদ্ধার্থ গৌতম রাজপ্রাসাদ থেকে বেরিয়ে শহরে গেলেন, সেখানে তিনি 4টি বিশেষ ঘটনা দেখলেন। এসব ঘটনা দেখে খুব চিন্তিত হলেন। হ্যাঁ, তিনি ভাবলেন এত মানুষ দুঃখ পায় কেন, এই দুঃখ থেকে মুক্তির উপায় কি। এরপর তিনি যে সিদ্ধান্ত নিলেন যে তিনি ঘর ছেড়ে সত্যের সন্ধানে বের হবেন। এতে শিশুদের জন্য পাঠটি আরো সহজ হবে, তার মনোযোগ দিয়ে পড়তে পারবে। তারপর আরো একটা এই ধরনের একটা অনুচ্ছেদ আছে, আমরা যদি দেখি যে মন্ত্রীতে আদেশ দিলেন, একটু আগে আমরা যেটা দেখলাম যে 3য় শ্রেণী যে বুদ্ধ ধর্ম যে শিক্ষা এই বইয়ে, যে সেটা হচ্ছে মন্ত্রীতে আদেশ দিলেন বৈরাগ্য ভাব উদয় করতে পারে এমন কোনো দৃশ্য যেন কুমারের চোখে না পড়ে। কুমার রথচালক ছন্দকে নিয়ে ভ্রমণে বের হয়ে 4 দিনে 4টি নিমিত্ত দর্শন করলেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এই বিষয়টাকে যদি আমরা এইভাবে লেখার চেষ্টা করি, যে সহজ ভাষায় পুনরায় লেখা, যেটা একদম বলি যে মন্ত্রীদের আদেশ দেওয়া হলো যে কোনো দৃশ্য দেখে কুমারের মনে দুঃখ বা পৃথিবী ছাড়ার ইচ্ছে জাগতে পারে। হ্যাঁ, এমন কিছু যেন না দেখে না আসে। তো কিন্তু কুমার রথচালক ছন্দককে সঙ্গে নিয়ে শহর দেখতে বের হলেন। 4 দিনে তিনি 4টি গুরুত্বপূর্ণ ঘটনা দেখলেন। প্রথম দিন কি দেখলেন? প্রথম দিন তিনি দেখলেন এক বৃদ্ধ যিনি লাঠির সাহায্যে কষ্ট করে হাঁটছিলেন। দ্বিতীয় দিন তিনি দেখলেন এক অসুস্থ লোক ব্যথায় কষ্ট পাচ্ছে ও কাঁদছে। তৃতীয় দিন তিনি দেখলেন এক মৃতদেহ যাকে আত্মীয়রা কাঁদতে কাঁদতে দাহ করার জায়গায় নিয়ে যাচ্ছিল। চতুর্থ দিন কি দেখলেন? তিনি দেখলেন এক তরুণ ধর্মজাতির যিনি কমলা রঙের কাপড় পরছিলেন, তার মুখে ছিল শান্তির হাসি, কোনো দুশ্চিন্তা ছাপ ছিল না। তো এই 4টি ঘটনা দেখে কুমার সিদ্ধার্থ যে গভীরভাবে ভাবনায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন বৃদ্ধ বয়স, অসুস্থতা, মৃত্যু ও শান্তির পথ এসবই জীবনের বাস্তবতা। এই 4টি দৃশ্যকে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা বলা হয়। আমরা যদি একদম স্টুডেন্ট ওয়ার্কবুকে মেইন বইয়ে টেক্সট বইয়ে এইভাবে লেখাটা ছাপিয়ে লেখা যাইতো, তাহলে কেমন হইতো? শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য কি আরো একটু সহজ হইতো কিনা? হ্যাঁ, তো এই বিষয়গুলা, তো এই 3য় শ্রেণী বুদ্ধ ধর্ম বইয়ের 3য় অধ্যায়ে ভিক্ষু বন্দনা একটা আছে, যেটা পালি ভাষা ব্যবহার করে দেখানো হয়েছে। আমরা একটু আগে দেখেছি যে পালি ভাষা ব্যবহার হচ্ছে শিক্ষা কারিকুলামে বাংলাদেশে 5ম শ্রেণীতে বলা থাকলেও আমরা কিন্তু 3য় শ্রেণী থেকে কিন্তু এটা ব্যবহার করা শুরু দেখতেছি আর কি, দেখে। হ্যাঁ, তো অথচ কারিকুলামে স্পষ্ট যেটা বলা আছে 5ম শ্রেণী থেকে শুরু হবে, কিন্তু 3য় শ্রেণী থেকে এখানে কিন্তু পালি ভাষাটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো ভিক্ষু বন্দনা পালি ভাষা যেটা এইখানে আছে আমরা সবাই জানি, আমরা যে ওগাসা বন্দামি বনতে, হ্যাঁ, এইভাবে শুরু হয়ে এই যে খমতু মে বনতে এখানে কিন্তু শেষ হয়। তো এখানে বাংলা অনুবাদটাও কিন্তু দেওয়া আছে যে বনতে অবকাশ প্রদান করুন, আমি বন্দনা নিবেদন করছি আমার ত্রিদ্বারে কায় বাক্য ও মনে
কৃত সমস্ত অপরাধ ক্ষমা করুন। তো এইটাকে যদি আমি যদি একটু সহজ ভাষায় যদি আরো যদি একটু লেখার চেষ্টা করি বইয়ে, তো আমি এইভাবে লিখতে পারি কিনা, ভানতে আমাকে একটু সময় দিন, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমি শরীর কথা আর মনে করে যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। একদম শিশুরা কিন্তু, অথবা নিজে বানিয়ে যে লেখাটা, বিষয়টাকে মূল ভাবনাটাকে ঠিক রেখে, হ্যাঁ। তারপর আমরা যদি পালি ব্যবহার যে পর্যায়ক্রমিক করা, এই বিষয়টা নিয়ে যদি একটা কথা বলি, যেহেতু কারিকুলামে পঞ্চম শ্রেণীতে পালি ভাষায় বিষয়ে বিস্তারিত শেখানো হবে, তাই তার আগে ছোটতে বোঝার উপযোগী করে কেবল বাংলা ভাষা ধর্মীয় বিষয়গুলো উপস্থাপন করা উচিত, আমরা বলতে পারি কিনা। হ্যাঁ, তৃতীয় শ্রেণী পাঠ্য বইয়ে পালি শব্দগুলো সরাসরি না দিয়ে বাংলা ভাষায় অনুবাদ ব্যবহার করলে শিক্ষার্থীদের শেখার আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অতিরিক্ত সহায়ক উপাদান যোগ করা, যেমন কেমন যদি পালি ভাষা ব্যবহার করতেই হয় তবে পাঠ্য বইয়ের নিচে সহজ বাংলা উচ্চারণ ও অর্থ সহ ব্যাখ্যা যোগ করা যেতে পারে কিনা। হ্যাঁ, ছবি, গল্প অথবা সংলাপ আকারে উপস্থাপন করলে শিশুরা সহজে বুঝতে পারবে। একটা ফাইন্ডিংস আছে আমার এই বিষয়ে, ছবিটা নিয়ে, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক এটা এনসিটিবি তে যে বইগুলো আছে, সেটা হচ্ছে এই বইগুলো মানে ফাইনাল একদম পাবলিশ হওয়ার আগে কিন্তু অনেক ছোট গ্রুপে, বড় গ্রুপে বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন রিভিউ করা হয়, ব্যাক অ্যান্ড ফুট। হ্যাঁ, এটা একটা দীর্ঘ একটা প্রসেস, পরে কিন্তু এই ফাইনাল একটা বই পাবলিশ হয় এনসিটিবি ওয়েবসাইটে। তো সরকারের যে বাজেট থেকে শুরু করে, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু মিলে যদি বলা হয়, এই যে বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয়ে ছবিগুলো কিন্তু একদম আঁকানো ছবি কিনা, এটা এইভাবে বললে ঠিক হবে কিনা, আপনার রিয়েল ছবি, হ্যাঁ, একদম কপিরাইট মুক্ত ছবি দেয়া যেতে পারতো, যেটা হচ্ছে শিশুরা তৃতীয় শ্রেণীতে পড়তেছে, প্রথম বই পাচ্ছে, কপিলা বস্তু কোনোদিন সে কিন্তু দেখে নাই, বুদ্ধ গয়া কিন্তু সে কিন্তু কোনোদিন দেখে নাই, শুনেছে, অথবা আজকে মাত্র প্রথম শুনলো। লুম্বিনী, কপিলা বস্তু, তারপর হচ্ছে মানে এই যে গৌতম বুদ্ধের যে তীর্থস্থানগুলা, এগুলো কিন্তু আমরা কিন্তু রিয়েল ছবি দেয়া যেতে পারতো কিনা, এটা হচ্ছে এই কমিটিতে যারা ছিলেন, এই বুদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা বই নিয়ে যারা কাজ করছিলেন এই গ্রুপে, তারা তো অনেকবার ইন্ডিয়াতে, নেপালে যাওয়া আসা করেছে, তাদের কাছে কি একটাও কি মানে বাস্তব ছবি ছিল না মানে এই বইগুলোতে, মানে এই বইতে দেয়া? তাহলে শিশুদের কি হতো, এই বিষয়টা নিয়ে আরো একটা চিন্তা করা, একটা ভাবনাটা, একটা ফিল করা, অনার একটা ফিল করা, হ্যাঁ, এই বিষয়টা আসতো আর কি। তো এই একটা ফাইন্ডিংস। এবার আসি হচ্ছে চ্যাটজিপিটির কাছে আরেকটা, একটু আমরা অন্যদিকে যাব, সেটা হচ্ছে চ্যাটজিপিটির কাছে এই আরেকটা বিষয়, সেটা হচ্ছে পৃথিবীতে আর কোন কোন উন্নত দেশে যে এই বুদ্ধ ধর্মটাকে একটা সাবজেক্ট হিসেবে প্রাথমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আমাদের বাংলাদেশের মতো যে বুদ্ধ ধর্মটাকে, আরও তো পৃথিবীতে অনেকগুলো বুদ্ধিস্ট কান্ট্রি আছে, সেই সব দেশগুলোতে প্রাইমারি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা। তো চ্যাটজিপিটি এই আমাকে বলছে যে কয়েকটা দেশের নাম বলছে, সেখানে কিন্তু অবশ্যই যে বাংলাদেশের মতো কিন্তু প্রাথমিক যে শিক্ষায় বুদ্ধ ধর্মকে পাঠ্যক্রমে অংশ হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত যে করা হয়েছে, সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আপনার, আমি যদি এইভাবে যদি বলি যে প্রথম দেশটা দেখতে পাচ্ছি আমরা থাইল্যান্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে অস্ট্রিয়া, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, তারপর হচ্ছে চীন। হ্যাঁ, তো এই দেশগুলো কিন্তু বাংলাদেশের মতো করে কিন্তু এই যে প্রাথমিক লেভেল থেকে কিন্তু এই বুদ্ধ ধর্মটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর তো এই উপরোক্ত মানে এই বিষয়গুলো থেকে একটা জিনিস বোঝা যায়, বিভিন্ন দেশে তাদের নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বুদ্ধ ধর্মকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যাটজিপিটি আমাকে এভাবে বলছে। আর একটা কোয়েশ্চেন ছিল যে পৃথিবীতে আর কোন কোন উন্নত দেশে যে কোনো ধর্ম বিষয়কে একটা সাবজেক্ট হিসেবে প্রাথমিক কারিকুলাম অন্তর্ভুক্ত করা নেই। এখানে শুধু বুদ্ধ ধর্ম না, যে কোনো ধর্মকে। হ্যাঁ, আমার প্রথম কোয়েশ্চেনটা ছিল যে শুধু বুদ্ধ ধর্মকে পৃথিবী কোন কোন বুদ্ধিস্ট কান্ট্রিতে প্রাথমিক যে প্রাইমারি লেভেল অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তারা আমাকে কয়েকটা দেশ বলল যে চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড। তো এখন আমার যে প্রশ্নটা হচ্ছে, পৃথিবী আর কোন কোন উন্নত দেশে যে কোনো ধর্ম, হ্যাঁ, যে কোনো ধর্ম বিষয়কে একটা সাবজেক্ট হিসেবে প্রাথমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয় নাই, এরকম দেশ কোন কোন দেশ আছে? তো চ্যাটজিপিটি আমাকে বলছে প্রথম হচ্ছে ফ্রান্স,
এখানে বলছে ফ্রান্স শিক্ষা ব্যবস্থায় কঠোরভাবে ধর্মনিরপেক্ষ, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় না। ধর্মীয় প্রতীক প্রদর্শনও নিষিদ্ধ, যা 2004 সালে যে এখানে বলতেছে লেসিট আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটা হচ্ছে জাপানে কিন্তু সরকারি বিদ্যালয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা নেই, তবে প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষা নামক একটা বিষয় পড়ানো হয়, যেখানে নৈতিক মূল্যবোধ শেখানো হয়। হ্যাঁ, এটি কোনো ধর্মীয় শিক্ষার সমতুল্য নয় বলছে। আরেকটা দেশ দেখতে পাচ্ছি আমরা, নেদারল্যান্ডে সরকারি বিদ্যালয়ে ঐতিহ্যগতভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় না, তবে বিদ্যালয়গুলোতে ধর্মীয় ও জীবন দর্শনমূলক শিক্ষা দেওয়া যেতে পারে, যা নির্দিষ্ট কোনো ধর্মের প্রচারে নয় বরং বিভিন্ন ধর্ম ও বিশ্বাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রদান করে। আরেকটা দেশের নাম দেখতে পাচ্ছি আমরা, মাল্টা সরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয়, শিক্ষার্থীরা চাইলে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে, তবে এটি তাদের পছন্দের উপর নির্ভর করে। আরেকটা এটার সাথে একটু যোগ করি যে আমি যেহেতু এখন রোহিঙ্গা রেসপন্সে কাজ করি, মিয়ানমারে যে নিউ কারিকুলাম, এখানে কিন্তু এখন বর্তমান যে কারিকুলামে বার্মা অথবা মায়ানমারে কিন্তু ধর্মীয় সাবজেক্ট কিন্তু নাই। একদম ধর্মীয় যে বিষয়টা কিন্তু নাই, আগে ছিল এখন নাই। এখন ওই যে মূল্যবোধ, নৈতিক যে মূল্যবোধ, লাইফ স্কিল, যে মোরাল সিভিক, এইটা নামে কিন্তু একটা সাবজেক্ট আছে, যেখানে কিন্তু নৈতিক মূল্যবোধগুলো শেখানো হয়, কিন্তু সরাসরি কিন্তু ধর্মীয় কোনো সাবজেক্ট কিন্তু নাই। তারপরে আমার যে কোয়েশনটা, যাই হোক, এবার আসি থাইল্যান্ড দেশ নিয়ে একটু কথা হবে। এবার থাইল্যান্ড দেশে যে বাংলাদেশের মতো প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীতে কঠিন শব্দ ও বাক্য সহ পালি ভাষা ব্যবহার করা হয় কিনা, যে মানে আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে বাংলাদেশের মতো করে থাইল্যান্ড দেশে যে মানে প্রাথমিক লেভেলে যে এই যে কঠিন শব্দ ও বাক্য সহ অথবা পালি ভাষা ব্যবহার করা হয় কিনা। তো চ্যাটজিপিটি আমাকে স্পষ্ট বলে দিচ্ছে যে থাইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়গুলো পাঠ্যক্রমে সাধারণত পালি ভাষা সরাসরি অন্তর্ভুক্ত নয়। একদম স্পষ্ট বলে দিচ্ছে যে থাইল্যান্ডে বাংলাদেশের মতো করে কিন্তু পালি ভাষা সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয় না। সাধারণ শিক্ষার্থীদের জন্য পালি ভাষা শেখানো হয় না, বরং বুদ্ধ ধর্মের মৌলিক শিক্ষা প্রদান করা হয়। পালি ভাষা শিক্ষা মূলত ভিক্ষু ও সন্ন্যাসীদের জন্য নির্ধারিত মতভিত্তিক বিদ্যালয় বা ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলোতে পালি ভাষা ও বুদ্ধ ধর্মগ্রন্থে গভীরতা শিক্ষা প্রদান করা হয়। হ্যাঁ, তো এই জন্য আমি এখানে যেটা বলছে, সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কঠিন শব্দ ও বাক্য সহ পালি ভাষা অন্তর্ভুক্ত করা হয় না থাইল্যান্ড দেশে। তবে ধর্মীয় শিক্ষা ও বুদ্ধ ধর্মের পাঠ্যক্রমে পালি ভাষার কিছু শব্দ বা বাক্যাংশ উল্লেখ থাকতে পারে, যা শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য ব্যাখ্যা করা হয়। সুতরাং বাংলাদেশের মতো থাইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ে পালি ভাষার জটিল ব্যবহার দেখা যায় না। তারপর প্রশ্ন ছিল চ্যাটজিপিটির কাছে আমার, এই ক্ষেত্রে অস্ট্রিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, চীন এর অবস্থা কি? এখানেও কি বাংলাদেশের মতো প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীতে কঠিন শব্দ ও বাক্য সহ পালি ভাষা ব্যবহার করা হয়েছে কিনা? তো চ্যাটজিপিটি আমাকে বলছে আপনার প্রশ্ন অনুযায়ী যে অস্ট্রিয়া, মালয়েশিয়া, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, চীন এর প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের মতো তৃতীয় শ্রেণীতে কঠিন শব্দ ও বাক্য সহ পালি ভাষা ব্যবহার করা হয় কিনা তা নিয়ে নিম্নলিখিত তথ্য উপস্থাপন করা হলো। কি? অস্ট্রিয়া, এখানে কি হয়, অস্ট্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়, তবে সেখানে পালি ভাষা শেখানো হয় না, পালি দিয়ে বোঝানো হয় না ওখানে। তারপর বুদ্ধ ধর্মের শিক্ষা মূলত সহজ ভাষায় এবং স্থানীয় ভাষায় প্রদান করা হয়, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। তারপর হচ্ছে মালয়েশিয়া, যদি আসি, মালয়েশিয়া সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে পালি ভাষা অন্তর্ভুক্ত নয়, তবে নির্দিষ্ট বুদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় স্কুলে পালি ভাষা শেখানো হতে পারে, যেখানে শিক্ষার্থীরা বুদ্ধের ধর্মের গভীরতা জ্ঞান অর্জন করে। তো এখানে পালি ভাষা বলতে আমি শেখানোটা বলছি না, বাংলাদেশে তৃতীয় শ্রেণীর মতো পালি ভাষা দেয়া হয়েছে কিনা, কয়েকটা লাইন হোক, গাথা হোক, শ্লোক হোক, তার ওরা বলছে যে চ্যাটজিপিটি বলছে স্পষ্ট এইভাবে কি দেয়া হয় না। শ্রীলঙ্কা আসি এবার। তো আমরা জানি শ্রীলঙ্কা হচ্ছে 90% উপরে বুদ্ধিস্ট মানে আছে সেখানে। এখানে যদি দেখি, শ্রীলঙ্কা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়, তবে পালি ভাষা সেখানে সাধারণত উচ্চ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বা বিশেষ ধর্মীয় বিদ্যালয়ে সীমাবদ্ধ, প্রাথমিক বিদ্যালয়ে নাই। হ্যাঁ, উচ্চ মানে ইউনিভার্সিটিগুলোতে, যেমন বাংলাদেশে কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিগুলোতে কিন্তু পালি নামে একটা কিন্তু কোর্স আছে। হ্যাঁ, তো সেইটাই বলছে, কিন্তু প্রাথমিক মাধ্যমিক এইগুলোতে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু পালি কিন্তু কোনো একটা শব্দ বা লাইন কিন্তু ব্যবহার করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় না। হ্যাঁ,
তারপর বলা হচ্ছে যে চীনে কি অবস্থা। চীনে আমরা দেখতে পাচ্ছি বেইজিংয়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষা বা পালি অন্তর্ভুক্ত করা হয় না। হ্যাঁ, সাধারণত চীনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং প্রাথমিক স্তরে ধর্ম বিষয়ে অন্তর্ভুক্ত। তারা প্রাথমিক স্তরে কোনো ধর্মকেই তারা রাখে নাই। সারসংক্ষেপে যদি বলা হয়, এই দেশগুলো প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের মতো তৃতীয় শ্রেণীতে কঠিন শব্দ ও বাক্য সহ পালি অন্তর্ভুক্ত করে নাই। তো আশা করি আজকের আলোচনা এখানে শেষ করব আমরা। এই ভিডিওটি আপনাদের জন্য অনেক শিক্ষামূলক, অনেক উপকারী হতে পারে, নাও হতে পারে। যদি আপনারা মনে করেন বৌদ্ধ ধর্ম শিক্ষা আরো সহজ হওয়া উচিত, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।